চায়ের ক্ষেত্রে তবু ঠিক আছে। আচ্ছা যাক, যেটা বলছিলাম আমরা এই নৈহাটির প্রচারের ব্যাপারটা কীরকম মনে হলো? তুমি তো বাকি জায়গাগুলো তো গিয়েছিলে। যে কটা জায়গায় হচ্ছে, যে কটা জায়গায় মানে উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে একমাত্র মাদারি হাট, সেটাই একটু মানে ডাউটফুল। আর বাকি তো সবকটাতেই তৃণমূলের জেতার কথা। তার মধ্যে বোধ হয় ইজিয়েস্ট মনে হয় নৈহাটি হাট, যা সিচুয়েশন দেখলাম। কারণ ওখানকার যে বিজেপি, সে মানে তার কোনো রেপুটেশনও নেই, উল্টোতে এখন তো আবার কী সব তার বদনাম বেরোচ্ছে। তো ভোট কথা হচ্ছে ওখানে মানে বলতে গেলে ওয়াকওভারের মতোই প্রায়। কিন্তু এই যে বৃহত্তর বাম ঐক্য, এখন এই যে বাম ঐক্য, হ্যাঁ, বাম ঐক্যে মোহাম্মদ সেলিম কি ভাবছেন, হ্যাঁ, আর তার সমর্থকরা কি ভাবছে, তার সমর্থকরা কি এটা মনে করে যে বিজেপি আমাদের কাছে সবচেয়ে বড় শত্রু? তারা মনে করে মমতাই সবচেয়ে বড় শত্রু। তার মমতাকে যদি হারাতে হয় তাহলে কী করতে হবে? করতে গেলে তো লিবারেশনকে ভোট দিলে চলবে না। যদিও বিজেপিকে ভোট দিয়েও কিছু উপকার হবে না হয়তো, তাহলে ওদের অন্তত নৈতিক ইয়েটাকে যে আমরা শেষ পর্যন্ত লড়ে গেছি আপনার। এটা তো আমার মনে হচ্ছে যে ওরা মানে নিজেদের ভোটটাকে সচেতনভাবে, সিপিএমের ভোটটা বিজেপিতে ট্রান্সফার করার জন্যই সিপিএম ওখানে প্রার্থী দিল না। আমার খুব প্যাথেটিক লাগছে যে ঝাড়খণ্ডে বৃহৎ বাম জোট হলো না, সেখানে সিপিএম আলাদা করে 9টা ক্যান্ডিডেট সিট দিল। আচ্ছা, সিপিআইএমএল, তেজস্বী যাদব, ওই কংগ্রেস আর সোরেন, এরা জোট করলো ইন্ডিয়ান নাম, সিপিএমকে বাদ দিয়ে দিল। সিপিআইএমএল ওখানে 3টে সিট পেল। আবার খুব ইম্পর্টেন্ট সিট হচ্ছে ধানবাদ, সেখানে মানে ওদের এনডিএ এর মুখ্যমন্ত্রী সম্ভবত, হ্যাঁ, নট শিওর, বাবুলাল মারান্ডির কিছু একটা, ওটা ইম্পর্টেন্ট সিট। ওইখানে কিন্তু আবার শিবু সোরেনের সঙ্গে সিপিআইএমএল ফাইট করছে। আমি একটা জিনিস বলে রাখি, ওই ধানবাদ সিটটা কিন্তু আগেও বাবুলাল মারান্ডির পার্টি ঝাড়খণ্ড বিকাশ মোর্চা জিতেছে, কি সামথিং আনসারি বলে একজন, মানে ওটা ইম্পর্টেন্ট সিট, নিজামুদ্দিন আনসারি বা এরকম কিছু ওই ধানবাদ সিটের। তাহলে ঝাড়খণ্ডের মতো একটা জায়গা, সেখানে বৃহৎ বাম জোট হবে না, সেখানে বাম আদর্শ হবে না, সেখানে সিপিআইএমএল এর যে পুরনো লোকজনকে যে গণহত্যা করলো, যেটা ইম্পর্টেন্ট, ওটা খুবই খুবই কুখ্যাত গণহত্যা, যেটা মানে কালুদের দেখতেই হয়েছে, তাদের সঙ্গে চলবে, মানে ওখানে বাম আদর্শ হবে না। আচ্ছা, মহারাষ্ট্রে কি হলো? মহারাষ্ট্রে সিপিআইএমএল কিন্তু জোটে। আচ্ছা, ওটা কি পাপ্পু যাদবের দিয়েছিল? পাপ্পু যাদব তো বিহারে, পূর্ণিয়া। না, তখন তো বিহারি ছিল, কিন্তু ধানবাদ হচ্ছে দিল্লি। না, আপনি ধানবাদের কথা বলছেন নাকি আপনি গণহত্যাটার কথা বলছেন? গণহত্যা না, একটা পলিটিক্যাল লিডারকে মারলো না সিপিএম, অজিত সরকার। অজিত সরকার, তাকে পাপ্পু যাদব তখন ইনভলভ ছিল। পাপ্পু যাদব ছিল হচ্ছে ব্যাপারটাতে, কোন একটা ব্যাপারে ছিল, চন্দ্রশেখরটাতে সম্ভবত, যাই হোক আমার মনে হচ্ছে। আবার তোর মহারাষ্ট্রে কিন্তু দেখা গেল সেটা হচ্ছে যে সিপিএম থাকছে ইন্ডিয়া জোটে, সিপিআইএমএল কে একটা করতে দেয়, তাহলে ওখানেও বাম আদর্শ হবে না, ওখানেও বৃহৎ বাম জোট হবে না। যত বাম আদর্শ, যত বৃহৎ বাম জোট, সেটা পশ্চিমবঙ্গ। মানে এইটা কেন? এই আর আশ্চর্য বিষয় না, পশ্চিমবঙ্গে বামপন্থীরা আবার ঘুরে দাঁড়াচ্ছে, এটা তো ওরা দাবি করছে, সেই জন্যই হয়তো এরকম বৃহত্তর বাম জোট করছে। ব্যাপারটা হচ্ছে এই যে ইন্ডিয়া জোটটা ঠিকমতো গড়ে উঠছে না, এটার পিছনে কংগ্রেস যেমন মূল দায়ী, আর তাকে মদত দেওয়া হচ্ছে সবচেয়ে বড় সিপিএম, কারণ জানে ওর তারপরে ইম্পর্টেন্সটা পেয়ে যাবে হচ্ছে তৃণমূল, সেইটা ওরা হতে দিতে চায় না, তাতে বিজেপি লাভ হোক লোক হোক।
তো বেসিক্যালি এটা করতে গিয়ে তো নিজেদেরই ক্ষতি হয়ে যাচ্ছে। ওদের তো- এটা তো ঠিকই যে ইন্ডিয়া জোটটা দানা বাঁধছে না। না, ওদের একটা ইকুয়েশন আছে, হুম। CPIM এর একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা অত্যন্ত অবাস্তব এবং ইউটোপিক, হুম। কিন্তু ইকুয়েশনটা আছে। ইকুয়েশনটা হচ্ছে যে বিজেপির হাত ধরে বিজেপিকে সুবিধা করে দিয়ে যদি তৃণমূল সরকারটা ফেলা যায় পশ্চিমবঙ্গে, তাহলে পশ্চিমবঙ্গে মুসলিম ভোটটা যেহেতু বিজেপির দিকে আর যাবে না, মুসলিম ভোটটা ওদের কাছে ফিরবে। তাহলে যদি ফেরে, তাহলে ওদের এখানে একটা ভবিষ্যৎ থাকতে পারে। এই হচ্ছে ওদের ইকুয়েশন। কিন্তু তার ভবিষ্যৎ আগেই ভাবতে যে- বলতে পশ্চিমবঙ্গের কটা সিট রয়েছে যে মুসলিম সংখ্যাগুরু বিধানসভায় কটা সিট রয়েছে বলো? সেটা কথা না, সেটা সব মিলিয়ে সেটা হয়তো- পরের কথা। 70টা হবে। সেটা পরের কথা, কিন্তু প্রথম কথা হচ্ছে যে তার আগেই যে বিজেপি যদি একবার পশ্চিমবঙ্গটা দখল করতে পারে, হুম, তাহলে যে সিপিএম দলটা থাকবে না, আমরা কেউই থাকবো না, হুম, দেশটাই থাকবে। হুম। এই বোধ বুদ্ধিটাই ওদের নেই। অথবা বোধ বুদ্ধি নেই, বা কি বলবো, মানে শয়তানে পরিণত হচ্ছে। হুম। হ্যাঁ, মানে এইটা তো ওরা সেই নিজের নাক কেটে পরের যাত্রা হবে। যাই হোক, আমরা আলোচনা থেকে সরে যাচ্ছি। বাকি তুমি মেদিনীপুর আর তালডাংরা গিয়েছিল, ওখানে কিরকম হবে? মেদিনীপুর শহরটাতে বিজেপি ভালোই ভোট আছে। আচ্ছা। এবং দিলীপ ঘোষ ওখানে পড়ে আছে। আচ্ছা। কারণ শুনছিলাম যে শাসক দলের মধ্যেও একটা ভালো ইন্টারনাল কম্পিটিশন আছে। হুম। সেটা কতটা ভোটে প্রকাশ পাবে সেটা আমি জানি না। কিন্তু এই যে ক্যান্ডিডেট হয়েছে এ কিন্তু পুরানো কর্মী এবং এলাকায় যথেষ্ট গুরুত্ব রয়েছে। বলতো মেদিনীপুর শহর, খড়গপুর ধর, মানে খড়গপুরে আগে লোকে জানতো যে এটা বিরাট ইন্টারনাল বন্ধন আছে হুম, তৃণমূল দলের মধ্যে। হুম। এখন আর কি মেদিনীপুর শহরটাও সে ব্যাপারে কিছুটা প্রতিযোগিতার জায়গায় চলে এসেছে। আচ্ছা। তো মেদিনীপুর শহরটাতে একটা বিজেপি বলা যায় না লিড দিয়েও গ্রামাঞ্চলে পারবে না। আর বাঁকুড়াটাতে কোনো চান্স নেই। মানে বিজেপির কোনো চান্স নেই। না, এমনি এই এই তোমরা যে প্রচারে গিয়েছিলে এটা তো খুব স্বাভাবিকভাবেই এই যে মানে সদ্য যে ঘটে যাওয়া ঘটনা যেটা হলো, এই যে আন্দোলন, গণ আন্দোলন, আরজি করের ব্যাপার, সেগুলোর কি প্রভাব পড়েছে বলে মনে হয়? মেদিনীপুর শহরে ন্যাচারালি শহর তো, যেমন ওখানে একটা ডাক্তার পাড়া আছে, মানে ভদ্রবাবুদের কিছু পাড়া আছে, সেখানে একটা খবরের কাগজ মারফত, মিডিয়া মারফত একটা প্রভাব আছে। হুম। গ্রামাঞ্চলে নেই। আচ্ছা। আবার বিজেপি ধর যে ইয়ে করছে, যে সমস্ত পোস্টারগুলো টাঙিয়েছে, আমরা আসলে আরজি করের বিচার দেব, হুম, এইভাবে তারা তাদের ক্যান্ডিডেটের নামে পোস্টার রেখেছে। হুম, আবার সিপিআই একটা করে রক্তমাখা জামা পাশে রেখে তাদের ব্যানার টানিয়েছে। আচ্ছা। কোনো তো মিডিয়া মারফত তাদের মধ্যে প্রভাব না হলেও এখন ওরা মঞ্চে এগুলো তুলছে, তো তার ফলে যতটুকু যা প্রভাব হয়, কিন্তু বেশি না, বেশি না। কিন্তু আমাদের সভাতে ওগুলো বলতে হচ্ছে। হ্যাঁ, এটাও একটা জিনিস তুমি লক্ষ্য করবে, এই যে 6টা সিট বা ইলেকশন হচ্ছে, তার মধ্যে একমাত্র তালডাংরা, ওই বৃহত্তর বাম জোটের একমাত্র তালডাংরাই সিপিএম, বাকি সিটগুলো কিন্তু ওরা ছেড়ে দিয়েছে। এমনকি আইএসএফকেও ছেড়েছে হারওয়ান। এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয় যে সিপিএম এত উদার হয়ে গেল যে 6টা জায়গার মধ্যে মাত্র একটি জায়গায় এসে লড়ছে, আর বাকি সবাই এটা তো নিজেদের ভোটটাকে বিজেপিকে ছেড়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি তোমাকে ওইটা নিয়ে একটু বলি, এই যে আরজি করের প্রভাব। হ্যাঁ, এটা ঠিক যে একটা সময় বিশেষ করে 14 তারিখের যে এরকম একটা সাংঘাতিক ম্যাসিভ সাপোর্ট এবং এইভাবে মানে সমস্ত লোকজনের নেমে যাওয়া, বিশেষ করে মহিলাদের, হ্যাঁ, এটা একটা মানে এটা কিন্তু মানুষকে একটু নাড়া দিয়েছিল। হ্যাঁ, এবং এটা তো আমাদের মানতে হবে যে মমতা ব্যানার্জি 45-46 যাই ভোট পান, হ্যাঁ, তার বিরুদ্ধে ভোটটা তো তার থেকে বেশি। এবং যখন নাকি একটা সরকার এরকম একটা টার্মোয়েলের মধ্যে সিচুয়েশনে চলে যায়, তখন সমস্ত বিরোধীরাই ভাববে যে মানে তারা একটা যে তাহলে বোধ এই সরকারটাই ফেলা যাবে। কিন্তু আমাদের এখানে মানে লেফটের অবস্থা এখন মানে রাজনৈতিক
কৌশল বলো বা তাদের সংকীর্ণতা বলো বা তাদের ভুল দিয়ে বলো, যে কোনো কারণেই হোক, ধীরে 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 পুরো ব্যাপারটা তারা এমনভাবে, মানে যদিও তারা ঝান্ডাটা নিয়ে যায়, ওই তারা একটা ভাবছে এইটাই আমাদের সবচেয়ে বোধহয় সাকসেসের একটা বড় ইস্যু, হ্যাঁ, যে ঝান্ডাটা আমরা নিয়ে গেলাম, কারণ মানুষকে আমরা একটা অরাজনৈতিক ইয়ের মধ্যে, মানে সেই জয়প্রকাশের মতো ওই রকম একটা, হ্যাঁ, তখন যেমন ইন্দিরা গান্ধী বিরোধী একটা সবাই মিলে এক জায়গায় আসুন ওই রকম। যদিও তার পরবর্তীকালে তার যে যারা ক্ষমতায় গেল তারা কদিন টিকলো এবং তাদের মধ্যে যে কোনো রকম আদর্শগত ঐক্য নেই বা কিছু নেই, এটা তো পরে আরও বেশি প্রকট হয়ে গেল। কারণ মানুষ তো ঠকতে শিখে তো। তো সুতরাং আজকে যখন নাকি এইটা যে খুব একটা দাঁড়াবে না, হ্যাঁ, মানুষের মধ্যে এরকম একটা শঙ্কা ছিল, কিন্তু সেটা এত দ্রুত ভেঙে যাবে। সিপিএম তো এমনি একটা অরাজনৈতিক পার্টি হয়ে গেছে, এবং ইলেকশনের সময় শুধু ওরা বিজেপিকে ভোট, এরকমই একটা জায়গা। তাদের দলের নেতারা সবাই বোঝে রাজনৈতিকভাবে যে বিজেপি আমাদের সবচেয়ে বড় শত্রু, কিন্তু তারা এতদিন ধরে যে এই কংগ্রেস বিরোধিতা, যেটা পরবর্তীকালে ট্রান্সফার হয়ে গেছে মমতা বিরোধিতা বা তৃণমূল বিরোধিতা, সেটার ফলে, হ্যাঁ, এখন তারা চাইলেও আর তার এই কর্মী বাহিনী, সমর্থক বাহিনীকে তারা মমতার পক্ষে, মানে আজকে যদি তুমি বিজেপির বিরুদ্ধে ভোট দিতে বলো, তাহলে পরে সেটা তো মানে লাভবান হচ্ছে। একটা জিনিস আমি করলাম যে আমার জিনিস মনে হয় এটা অনেক সময় সিপিআইএম নেতাদের একটা লজিক হয় যে আসলে আমরা তো মনে করি যে বিজেপি খারাপ, সব থেকে খারাপ, কিন্তু আমাদের দলের লোকেরা আর ভোটটা দেবে না, ফলত আমরা যতই চেষ্টা করি তারা ভুল দেবে। আমার কিন্তু একটা মনে হয় যে নেতারা যদি খুব স্ট্রংলি দাঁড়ায় না, মানে ধরুন আপ এবং কংগ্রেস বিশাল শত্রুতা, বিশাল শত্রুতা। আপনি যদি বুদ্ধিজীবী অংশ যদি ধরেন, সাধারণ মানুষ তো বটেই, বুদ্ধিজীবী যারা অংশ দিল্লি ইউনিভার্সিটিতে যদি যান, সেখানকার যারা টিচার, তাদেরকে যারা একটু কংগ্রেস একটু বাম ভাষা, তাদেরকে যদি বলেন আমাকে ভোট দিতে, বলবো এবার এখন একটু আমেরিকায় ঘুরে আসি, হ্যাঁ। ফলত বিষয়টা হচ্ছে যে, কিন্তু যদি এরকম দেখা যেত, সেটা হচ্ছে রাহুল গান্ধী এবং আমাদের কেজরিওয়াল, এরা একসঙ্গে, যেরকম অখিলেশ আর রাহুল একসঙ্গে ঘুরল, এরকম যদি ওরা একসঙ্গে দিল্লিটা ঘুরতো, একসঙ্গে পাঞ্জাবটা ঘুরতো এবং একসঙ্গে গুজরাটটাও ঘুরতো, তাহলে কিন্তু মানে নেতারা একটা মঞ্চে এই যে সবাই হাত তুলে দাঁড়িয়ে থাকতো, এটা কিন্তু মিডিয়ার জন্য নয়, এটা কিন্তু ওই তলাকার লোক যারা ডিসিশন নিতে পারছে, তারা কনফিডেন্সটা পায়, সবাই একসাথে যায়, তখন কিন্তু এই যে ঘৃণাটা, এই যে ব্যাপারটা, মানুষ কিন্তু আলটিমেটলি নেতা দ্বারা পরিচালিত হয়। বদমাইশিটা করে কিন্তু নেতা, সমস্ত দায় হচ্ছে সিপিআইএম এর নেতাদের, ওই মানে সিপিআইএম এর তলাকার লোক, হ্যাঁ, ওই তারা ভোটটা দেবে না, তারা পাড়ায় তৃণমূল অত্যাচার করে যায় তাই তারা ভোট দেবে না, এগুলো একেবারেই রাশ। নেতারা যদি একসঙ্গে দাঁড়াতো, যদি দেখা যেত মঞ্চে সেলিম, সুজন চক্রবর্তী, মমতা ব্যানার্জি, অধীর চৌধুরী একসঙ্গে দাঁড়িয়ে বলছে আমরা এখন বিজেপির বিরুদ্ধে লড়ব, মানে ভারতবর্ষে এবার বিজেপির জেতা হতো, মানে বিজেপি মানে এনডিএর জেতা হতো। এখানে যে 12টা সিট পেলো না, হ্যাঁ, মানে সেটা 4টে সিট পেতে গেলে সন্দেহ আছে। হ্যাঁ, সেটা অঙ্কের হিসেবেই বোঝা যাচ্ছে। দিল্লি পেতো না, পাঞ্জাব পেতো না, গুজরাট পেতো, গুজরাটে কমে যেত, গুজরাটে যথেষ্ট ফাইট দিয়েছে, মানে গুজরাট কমে যেত, আর কি হতো, এটা জিততেই না। সেটাই না, এমনি দেখো, এই লোকসভা নির্বাচনের পর যে কটা বিধানসভা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোয় কিন্তু মানে এই যে হরিয়ানার নির্বাচন, আমরা মোটামুটি একটা স্পেকুলেশন পাচ্ছিলাম যে কংগ্রেস হয়তো ওখানে সরকার গঠন করবে, কিন্তু কংগ্রেস নিজের দোষেতেই নিজের যাত্রাটা ভঙ্গ করে। আজকে এই আরও যে দুটো মেজর ইলেকশন, বিশেষ করে ঝাড়খণ্ড আর মহারাষ্ট্র, তার মধ্যে মহারাষ্ট্রটা খুব ইম্পর্টেন্ট ওদের কাছে। বলছে 150 জন বিক্ষুব্ধ, সেটা যদিও মানে শুধু ইন্ডিয়ার নয়, ইন্ডিয়ার সহ 150 জন ক্যান্ডিডেট দু সাইড থেকে, বুঝতে পারছিস, সব মিলিয়ে 150 জন। এরা কত বড় ম্যাটার করবে এই 150 জন বিক্ষুব্ধ ক্যান্ডিডেট। আচ্ছা, রাজস্থানে ইলেকশনের মানে আগে যে বিধানসভাটা যেটাতে, হ্যাঁ, তখনও রাজস্থানে ওই যে ভিল উপজাতি, ওদের
হ্যাঁ ওদের নেতাদের সঙ্গে যেভাবেই হোক না কেন আমার টুকটাক একটু কথা হয়েছিল, তো তারা বলছে যে আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে কংগ্রেস কোনোভাবেই বসবে না। ত্রিপুরা ওই ভদ্রলোক তো যে বিবৃতিটা দিল শুনলেই তো আমাদের খারাপ লাগলো। ওই যে তো নামগুলো আমার ঠিক কি হলো, কংগ্রেসের যারা আলটিমেটলি ত্রিপুরাতে ফ্যাক্টর হয়ে গেল, ওই রাজার পার্টিটার নাম কি? ত্রিপুরা মতা। ওই যে রাজার যে ভদ্রলোক তার নামটাই বা কি, তিনি একটা বললেন না, হ্যাঁ তিনি একটা বিবৃতি দিলেন না যে ওরা আমার বাবা আমার ঠাকুরদা আর ওদের বাবা ওদের ঠাকুরদা, আমরা একসঙ্গে, মানে ওরা পারিবারিক বন্ধু জওয়াহরলাল নেহরু আর ওরা পারিবারিক বন্ধু। তাহলে মানে ওদের বিয়েতে ওরা যায়, ওদের বিয়েতে ওরা আসে। আমি ফোন করলাম, আমার সঙ্গে দেখা পর্যন্ত করলো না। তবে প্রদ্যুৎ কিশোর মানিক্যকে বিশ্বাস করাটা একটু টাফ, কারণ ও নিজেই তো কংগ্রেসের নেতা ছিল, তাই তো। তাহলে ও বেরিয়ে গিয়ে কেন আলাদা পার্টি করছে? ও যদি চাইতো তাহলে ও কংগ্রেসে থেকেই এই জিনিসটা করতে পারতো। তো লাভ হলো, ওর তো লাভ হলো, ও তো এখন ত্রিপুরা ফ্যাক্টর হয়ে। হ্যাঁ, ত্রিপুরায় ওই কটা সিট ও পেয়েছে ঠিকই। হ্যাঁ, মানে যেটা করলো সেটা হলো যে ও যেটা করলো যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। ঠিক এখানে যে জিনিসটা কাটেনি, ওর সিপিএম এর মতো নয়, কিন্তু সিপিআইএম যে একটাও পাচ্ছে না, শূন্য। ও কিন্তু ফ্যাক্টর হয়ে না, সিপিআইএম ওখানে আছে 14টা না কটা সিট পশ্চিমবঙ্গে সিপিএম। হ্যাঁ, ওখানে 14টা মতো সিট সিপিআইএম এর রয়েছে, 7টা না 14টা এরকম, এরও কয়েকটা রয়েছে। মানিক সরকারকে বলা হয়েছিল, মানে আমি যতদূর জানতাম মানিক সরকারের ওকে আরেকজন যে সিপিআইএম এর নেতা মানিক সরকারের সঙ্গে ঝামেলা চলে। হ্যাঁ, ওই চক্রবর্তী রতন না, হ্যাঁ ওরকমই একটা কিছু। রতন বলে রতন না দর্শকদের ওদের যে এই মুহূর্তে যিনি রাজ্য সম্পাদক হয়েছেন। যাই হোক, মানে ওরা কিছুতেই ওদের সঙ্গে কোনো কোলাবোরেশন যায় না, মানে ইলেকশনের। না, তোমরা নিশ্চয়ই এটা জানো যে এই যে রিসেন্টলি সিপিএম এর সেন্ট্রাল কমিটির একটা মিটিং হয়েছে সাউথের দিকে কোথাও একটা। না, দিল্লিতে একটা মিটিং হয়েছে তো এর মাঝে, যে মিটিং চলাকালীন আমাদের মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সবাই গিয়েছিল, আর এখানে এই থেকে সিপিআইএমএল থেকে বলা হলো যে বামফ্রন্টের নামটা চেঞ্জ হবে। এই হালে মানে গত সপ্তাহতেই হয়েছে। যাই হোক, আমি যেটা বলছিলাম সেখানকার মানে যেখানেই হোক, দিল্লি হোক বা সাউথের কোথাও হোক, কিন্তু সেখানে ওরা একটা ডিসিশন মানে খুব সিগনিফিকেন্ট আর কি আমার কাছে লেগেছে। এটা হচ্ছে বলছে বাংলাতেও বিজেপি নাকি সিপিএম এর প্রধান শক্তি। হ্যাঁ, ওটা বলেছে ওরা। তুমি কি বলছো? তুমি এইটার সীতারাম ইয়েচুরি যে নাকি এইটার ঐক্যের বেশি পক্ষে, সে এসে কিন্তু ওদের সঙ্গে সাই মিলিয়ে বলে গেছে না লড়তে হবে। আমার কথা হচ্ছে তৃণমূল আর বিজেপিকে এক আসনে বসিয়ে সিপিএম সারা জীবনই চলবে, মানে এই আফটার বিজেপি আসার পর। কিন্তু এইবারে দেখলাম এরা একটু বললো না বাংলাতেও বিজেপি আমাদের এটা আপনার ইলেকশনের পর, মানে ওই যে বিজেপি দপ্তরের পর যখন ওরা স্বীকার করলো যে আমাদের একটা ভুল হয়েছে, 2021-এর পর ওদের যে ইন্টারনাল একটা বুলেট, মানে কি বলে ওটাকে, সার্কুলার, সেই সার্কুলারে ওরা স্পষ্ট লিখেছে, সেটা হচ্ছে যে একটা লিখেছে লক্ষ্মী ভান্ডারটা নিয়ে আমরা ওটা করেছি, ওটা ভুল করেছি, আর একটা স্পষ্ট লিখেছে সেটা হচ্ছে যে এই যে আমরা আমাদের বলার ফলে এই যে বিজেপির লাভটা হলো, এটা আমাদের একটা বিরাট বড় মিস্টেক, এভাবে লেখা আছে কোনো ওটার কোনো ফল নেই, লেখা আছে ওই কাগজে কলমেই থাকে। হ্যাঁ, এবারও ওরা তাই, এটাই আমি বলছি। কিন্তু তার কি যখন নেতারা বক্তব্য রাখে তার কি বিন্দুমাত্র তার কোনো রিফ্লেকশন? আসলে ব্যাপারটা কি, এদের একটা জায়গায় কম্পালশনটা বুঝতে হবে, কারণ এরা এই যে সিপিএম গত 40-50 বছর ধরে এদের রাজনীতিটাই হচ্ছে গিয়ে মমতা বিরোধিতা করা। সেই বেসিক জায়গাটা থেকে এটা তো সরে আসতে পারছে না, সেটা করতে গেলে ওদের সেই শ্রেণী চরিত্র বদল হয়ে যাবে। হ্যাঁ, এবারে মমতা বিরোধিতাটাই ওদের এই মুহূর্তে একমাত্র বেশি, আর কিচ্ছু তো নেই। এটা আমার মনে হয় ওদের যে ফলোয়িং মাস আছে না, তারা এই মানে ওইটা কিছুতেই মানে এরা অ্যাকচুয়ালি এবং বলবে না কিছুতেই যে না
আমাদের প্রধান শত্রু বিজেপি, এটা বলবেন? না না বলবেন না, আমাদের একাতে বিজেপিকে লড়তে হবে, একাতে তৃণমূল, এই ফর্মুলাই ওরা বলবেন না তো, কারণ ভোটে হেরে যাওয়ার পর বলবে হ্যাঁ আমাদের এটা ভুল হয়েছে, সেটা ভুল হয়েছে। পরপর 3 বার সিপিএম এর মতো একটা রেজিমেন্টেড পার্টি মমতা ব্যানার্জির কাছে, তৃণমূল কংগ্রেস না, মমতা ব্যানার্জির কাছে এইরকম ভাবে লেজে কোমরে হয়ে হারা, এইটা ওরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। মানে প্রথমবার যাও বা কিছু সিট পেয়েছিল, তারপর থেকে তো ওদের ওই যে হতে শুরু করেছে, মানে এখন গিয়ে 0। এই বিধানসভা নির্বাচনেতে 200 মানে বিধানসভা ভিত্তিক ফলাফলে 42টা লোকসভার মধ্যে যদি বিধানসভা ভিত্তিক ফলাফল ধরা হয়, তাহলে একমাত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, যেখানে মোহাম্মদ সেলিম প্রার্থী, তার রানীনগর বিধানসভা কেন্দ্রে সিপিএম এগিয়ে রয়েছে। মানে 294টার মধ্যে 293টাতেই সিপিএম বা তথাকথিত বামফ্রন্ট বা অন্যগুলো, এখন কিছু সিট ওরা কংগ্রেসকে ছেড়েছে, সেগুলোকে আমি বাদ দিচ্ছি, কারণ কংগ্রেসকে দুটো যেহেতু এখানে জিতেছে, বিধানসভা মানে কয়েকটা লোকসভা এখানে কংগ্রেসের সিট রয়েছে, সেটা আমি বাদ দিচ্ছি। তো কিন্তু সিপিএম বা বামফ্রন্টের যে শরিকরা রয়েছে, তারাও কোনো জায়গায় করতে পারছে না। মানে তাদের ভয়টা এরকম জায়গায় হয়েছে যে ওরা কোনোভাবেই আর রিকভারি করতে পারছে না। এই জায়গাটা থেকে ওদের এই যে মানে এই যে প্রতিহিংসার রাজনীতিতে যে চলে আসছে, সেটা একচুয়ালি হিংসা থেকে শুরু। 92 সালের পর যে ভোটটা হলো রাজ্যে, ভোটটা হলো 96। 92 যদি বাবরি মসজিদ না ভাঙত এবং তারপরে মুসলিম গোটা দেশেই মুসলিম জনসংখ্যা কংগ্রেসের থেকে সরে, কারণ বাবরি মসজিদ ভাঙার পেছনে কংগ্রেসের একটা হাত আছে, নরসিমহা রাওয়ের একটা হাত আছে, এটা একটা বিরাট বড় ব্যাপার ছিল। মুসলিম জনসংখ্যা তো মূলত কংগ্রেসের দিকেই ছিল। তো বাবরি মসজিদের ঘটনার পর কিন্তু মুসলিম জনসংখ্যা বিহারে ধর লালুদের দিকে গেল, উত্তরপ্রদেশে গোলায়নের দিকে গেল, পশ্চিমবঙ্গে আবার কিছুটা সিপিআইএমের দিকে, বামফ্রন্টের দিকে ফিরল। যদি না হতো বাবরি মসজিদ ভাঙাটা, তাহলে কিন্তু ওই ইলেকশনেও সিপিএম আইএমের জেতাটা খুব টাফ ছিল। ওই আফটার 92 যে ইলেকশনটা হলো, ওই ইলেকশনটা কিন্তু বাবরি মসজিদের ফলে সিপিআইএমও আবার কিছুটা সিপিআইএম করলো, বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলো করলো। আবার 2005 সেকুলার দলগুলো, সেকুলার মানে কিন্তু কংগ্রেস না, গোটা দেশে এই ছোট ছোট দলগুলো বিকাশ হলো। হ্যাঁ, কংগ্রেস নয়, তার কারণ হচ্ছে সিপিএম তখন কংগ্রেসে কন্ডেম করছে, বলে ওরা সেকুলার, কিন্তু ওরা অত্যাধিক দুর্বল। হ্যাঁ, ওরা সঠিক স্টেপিং নিতে পারে না। হ্যাঁ, মানে শুধু এই রাজ্যে না, কিন্তু তখন নরসিংহ সরকারকেও তো ওরা বাইরে থেকে সমর্থন, হ্যাঁ, কেন্দ্রীয় সরকার সেটা ইয়ে করেছিল, সম্ভব ওরা সমালোচনাটা করে, সিপিআই করেছিল, নরসিংহ রাও বাইরে থেকে সমর্থন না, নরসিংহের সময় ওরা করেনি। না, ওটা তো সংখ্যালঘু সরকার সময় এই মারান্ডি না তো শিবু সোরেনকে তখন ওই কিনে নিয়েছে পয়সা দিয়ে, এরকম একটা এলিগেশন ছিল না, হ্যাঁ, যে ওর পুরো পার্টিটাকে ওইভাবে ই করলো, 10টা না 12টা, হ্যাঁ 10টা না 12টা পুরো সাপোর্টে ও বেঁচে গেল। তখন সিপিএম মানে সমস্ত নেতৃত্বে পুরোপুরি গোটা দেশে জোট সরকারগুলো তৈরি হওয়ার একটা ভিত্তি তৈরি হলো, বুঝতে পেরেছিস? কংগ্রেস দুর্বল মানে হলো, যেটা পরবর্তীকালে 96 সালে জোট সরকার অনেকগুলো পরপর করলো। আবার 2011 সালে মানে আফটার 2005 সাল সাচার কমিটি রিপোর্ট, মানে সাচার কমিটি তৈরি করলো, ও কাকে দিয়ে করালো এই নামটা কিন্তু মনে পড়ে, রাজেন্দ্র সাচার। তো না, সাচার সামনে রাখবে, কিন্তু কংগ্রেস দায়িত্বটা দিতে হচ্ছে যে ওই খুবই গুরুত্বপূর্ণ নেতা, আবার নামটা আলেকজান্ডার, আরে পিসিএলটা রয়েছে সেটা সেটা পরে, ও বুঝতে পারছি, অ্যান্টনি, সেদিন পরে নামটা বেরিয়েছে, একে অ্যান্টনিকে দায়িত্বটা দিই। এবার একে অ্যান্টনি সাচারকে দিয়ে সাচার মসজিদ তৈরি করবে, ওইটার একটা এফেক্ট। এবং তারপর দর্শন বিভ্রান্ত হলো মুসলিমদের কাছে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা চাকরিটা পাবো না, আলটিমেটলি আমার জমি যাবে কিন্তু চাকরি পাবে শিক্ষিত হিন্দু। সাচার কমিটি, সিঙ্গুর নন্দীগ্রাম, প্লাস সব থেকে বড় ব্যাপার হচ্ছে কেন্দ্রে প্রথম ইউপিএ সরকারকে 2008 সালে পরমাণু চুক্তিকে কেন্দ্র করে বিজেপি এবং বাম একসঙ্গে ওই সরকারটাকে ফেলার চেষ্টা করলো, ফেলতে পারলো না। বিজেপি
বিজেপিতে অ্যান্টিই ছিল, হ্যাঁ, বিজেপিতে কিন্তু বামেরা সাপোর্ট করছিল, হঠাৎ করে তুলে এই যে মুসলিম জনসংখ্যার কাছে একটা বিরাট বার্তা গেল যে বিজেপি এবং বাম একসঙ্গে কংগ্রেসকে ফেলার চেষ্টা করছে। জ্যোতি বসু কিন্তু বলেছিল যে না, ঐতিহাসিক ব্র্যান্ড ব্যাপারটা শুধুমাত্র জ্যোতিবাবু তো অনেক ক্ষেত্রে ঐতিহাসিক ব্র্যান্ডার বলা এটা বলছি। জ্যোতিবাবু অনেক ক্ষেত্রে ঐতিহাসিক প্ল্যান্ডার করেছিল, এটা বলেছিল পরমাণু চুক্তি নিয়েও বলেছিল। পরবর্তীতে নিয়ে মানে সমালোচনা করেছে, ঐতিহাসিক কথাটা বলে হ্যাঁ, কিন্তু এটা বলে খুবই যে against ছিল। এটা খুব ক্ষতি করবে, এরা খুবই বলে ক্ষতিকর, ভবিষ্যতে খুবই হ্যাঁ। ক্ষতি হবে। এটা দলের জন্য খুব সেটা ক্ষতিকর কিন্তু সিদ্ধান্ত। সংখ্যালঘু মাসের দিকে উনি তো ব্যাপারটা বুঝতেন, হিসেবটা কারণ বুঝতেন। দেখো একটা জিনিস আমি দেখেছি 2004 সালের লোকসভা নির্বাচনেতে যখন আমরা প্রচারেতে গিয়েছিলাম তৃণমূলের হয়ে বিভিন্ন জায়গায়, সেখানে এরকম কথা আমাদের শুনতে হয়েছে যে মমতা ব্যানার্জিকে কি ভোট দেবো, ও তো ফিকেল মাইন্ডেড, ও আজকে রয়েছে কালকে নাও থাকতে পারে। কারণ মমতা ব্যানার্জি ওই যে রেলমন্ত্রিত্ব ছেড়ে প্রথমবার বেরিয়ে গিয়েছিলেন, এইটার জন্য অনেক লোকের মধ্যে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল যে একে ভোট দিয়ে তো কোনো লাভ নেই। ঠিক সেম জিনিসটা সিপিএম এর ক্ষেত্রেও হয়েছিল। যখন বুদ্ধবাবু এখানে বলেছিল ওই সেই তখন 61টা সম্ভবত বামেদের টোটাল সিট ছিল, 63টা সিট ছিল, আর বলেছিল আমরা কান ধরে ওটালে উঠবে, বসালে বসবে। হ্যাঁ, শ্যামবাজারের দিকে কোথাও একটা meeting হ্যাঁ, এরকম মিটিংয়েতে ও বলেছিল। সেটার পরও ওরা ছেড়ে বেরিয়ে গেল, ভেবেছিল যে সরকারটা পড়ে যাবে। না, কিন্তু মুসলিম জনসংখ্যার মধ্যে প্রভাবটা আমি বলছি এটা খুব পশ্চিমবঙ্গে বাইচাল তো, এটা হচ্ছে যে দেশের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় বেশ বাইচাল। পশ্চিমবঙ্গে দেখা গেল সেটা হচ্ছে যে এক হচ্ছে সিঙ্গুর নন্দীগ্রাম, সেটাও একটা সাম্প্রদায়িক ইকুয়েশন আছে কি না, নন্দীগ্রামটা খুব বেশি মাত্রায় ছিল, সিঙ্গুরটা অতটা না হলেও সিঙ্গুরে মুসলিম ফ্যাক্টর ছিল। সেগুলো মুসলিম ফ্যাক্টর ছিল। হ্যাঁ, না এটা ঠিকই যে গরিব কৃষকরা যখন বুঝছে তাদের তো জমির সঙ্গে একটা চাকরিটা আমি পাবো। হ্যাঁ না, এক্ষেত্রে এই যে মানে বামেদের যে আলটিমেটলি জমিটা তাদের যে বেস চলে গেল, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার যেটা ধারণা, এটা হচ্ছে ওদের বেসটা গড়েই উঠেছিল ভূমি সংস্কারের মধ্য দিয়ে এবং গ্রামে পঞ্চায়েতের জিনিসটা চালু করার মধ্যে এই যে বর্গাদারি ইয়ে করা, হ্যাঁ, বা পঞ্চায়েত চালু করা, এটা যে জনগণের ভালোর জন্য যতটা না করেছে তার থেকে এটা ওকে পার্টি সংগঠনভাবে মানে বেনিফিট দেবে বলে করেছে একদম। হ্যাঁ, অবশ্যই এটা মানে মিলে গেছে, সুতরাং সেটাকে একেবারে ডিনাই করা যাবে না যে হ্যাঁ বর্গাদারের একটা ব্যাপার ছিল, সেটা একটা ভালো কাজ করেছে অপারেশন ইয়ে মানে আমাদের কি বলে ল্যান্ড রিফর্ম, আর আর হচ্ছে পঞ্চায়েত চালু করা। পঞ্চায়েত চালু করার ক্ষেত্রে মানে রাজীব গান্ধী পুরো ইনিশিয়েটিভটা নিল, আর ওরা এখানে ওরা চালু করে দিল। পঞ্চায়েত চালু করার এমনি তো ছিলই, মানে নির্দেশ তো ছিল যে পঞ্চায়েত নির্বাচন করতে। কিন্তু এখানে তার মধ্য দিয়ে যে গ্রামে যে বিরাট একটা বেস তৈরি হয়েছে, এবং এটা অস্বীকার করার উপায় নেই যে গ্রামে যে গরিব মানুষ তারা যে একটু মানে যারা আপার ক্লাসের কাজে তারা যে একেবারে নিষ্পেষিত হতো, মানে তুই তু গাড়ি করতো, এই করতো, হ্যাঁ, মানে এরকম খুবই মানে তাদের কোনো দাবিয়ে রাখা একেবারে, সেইটা কিন্তু মানে সিপিএম তাদেরকে দলে টানার জন্য ইয়ে করার জন্য হ্যাঁ তাদেরকে একটুখানি ভয়েস দিয়েছিল, যার ফলে কিন্তু মানে এটা একটা সংগঠন গড়ার ক্ষেত্রে একটা বিরাট ইম্প্যাক্ট করেছিল। কিন্তু সেই যে দেখো এরপরে কিন্তু নানাভাবে নানা ঘটনা ঘটেছে, অনেক বড় 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 মানে গণহত্যা বলো এই বলো যেগুলো নাকি ওদের দিক কাঁপিয়ে দেওয়ার কথা, কিন্তু কোনোটাতেই সেরকমভাবে পলিটিক্যালি ইম্প্যাক্ট পড়লো না, মানে ভোটের ইয়েতে পড়লো না। তার কারণ হচ্ছে যে গ্রামের যে ওদের যে ইয়েটা সাপোর্ট বেসটা সেটা অটুট ছিল। কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের ক্ষেত্রে এই যে জমি চলে যাবে, কৃষকের গায়ে হাত, তাদের ইনসিকিউরিটির মধ্যে ফেলে দেওয়া, হ্যাঁ, এইটা কিন্তু সাংঘাতিকভাবে। এটার সঙ্গে যদি পরমাণু চুক্তিতে কংগ্রেসকে ফেলছে সিপিএম উইথ বিজেপি, এইটা যদি যুক্ত না হতো এবং পশ্চিমবঙ্গে 2011 সালে মমতা এবং কংগ্রেসের প্যাক্ট, এই দুটো ফ্যাক্টর যদি যুক্ত না হতো। শুনেছি সেই সময় কংগ্রেসের তরফ থেকেও যে সোনিয়াজি নাকি একদম বলেছিলেন যে এই সিপিএমকে যেভাবে ও খারাপ, মানে মুসলিম ভোটটা এতটাই আর কি রেগে গিয়েছিলেন। মানে আমি বলছি মুসলিম ভোটটা ঠিক যেভাবে বাবরি মসজিদের পরে প্রত্যেকটা রাজ্যে আঞ্চলিক দলগুলোতে ইনক্লুডিং সিপিএম এ ফিরলো, কংগ্রেস থেকে ফিরলো, পরমাণু চুক্তির মধ্য দিয়ে কিন্তু মুসলিম ভোটটা আবার ব্যাক করলো কংগ্রেস পশ্চিমবঙ্গে থ্রু কংগ্রেস মমতা ব্যানার্জি, থ্রু কংগ্রেস মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির ক্ষেত্রে ব্যাপারটা ছিল হচ্ছে সিঙ্গুর নন্দীগ্রামে উনি নেত্রী, আবার উনি কংগ্রেসের সঙ্গে যোগটা করেছেন। এই যে ইকুয়েশনটা তৈরি হলো, মানে সব দিক থেকে একটা ভালো ইকুয়েশন তৈরি হলো। কোনোটা না হলে কিন্তু ব্যাপারটা মিলত না, শুধু সিঙ্গুর হলো অথচ পরমাণু চুক্তি
হলো না, শুধু পরমাণু চুক্তি হলো অথচ সিঙ্গুর হলো না, ব্যাপারটা কিন্তু মিলত না। এই যে দুটো একসঙ্গে হলো, এটা তো সিপিআইএম মুখে বলুক আর না বলুক, এটা তো ওরা বুঝছে, একদম এটা তো ওরা বুঝছে, বিজেপিও বুঝছে। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে যে এইখান থেকে আইএসএফ ফ্যাক্টটা ওদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আইএসএফ দিয়ে ভাঙো। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার নিয়ে মীনাক্ষীকে নামিয়ে মেয়েদের ভোটটাকে ভাঙো, এখন আর্যিকরটা আসার ফলে ওদের আরেকটু মেয়েদের ভোটটা, কারণ ওরা জানে যে পশ্চিমবঙ্গে মেয়েরা 100% মমতা ব্যানার্জি। এই জায়গাটা আমি একটা কথা বলবো, এটা কিরকম হাস্যকর করে, মানে দেখো আমি জানি যে সিপিএম যে প্রচারগুলো করে সেই প্রচারগুলো সেই বৈবলিশীয় প্রচারের থিওরি ওদের, এক কথা বারবার বলে যাবে, সে মিথ্যে কথাই বারবার বলে যাবে, সেটাকেই কিছু লোক সত্যি বলে ভেবে নেবে। এটা রেকর্ডে, মানে সেটা সমস্ত নিউজ মিডিয়াতে দেখাচ্ছে যে এই 9 তারিখ 9ই আগস্ট যে ব্যাপারটা জানতে পারা গেল, সেই দিন অলরেডি মানে সকালবেলা থেকেই ওখানে বিজেপির যারা নেতারা রয়েছে, অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে এই সজল ঘোষ, কৌস্তব বাগচি, এরা সেখানে উপস্থিত হয়ে গিয়েছে। কারণ তারা সেখানে তাদের পাশে ছিল, মানে ভিক্টিমের ফ্যামিলি লোকেদের পাশে ছিল। এবং তারপর যাই হোক, ওরা হয়তো কোনোভাবে বুঝতে পেরেছে যে এই জিনিসটা থেকে ওরা পলিটিক্যাল বেনিফিট কিছু পাবে না, কারণ জিনিসটা যে পথে এগোচ্ছে সেটা একদম আইনি পথে এগোচ্ছে, ওখান থেকে পলিটিক্যাল বেনিফিট পাওয়ার মতো হই হল্লা ওরা করতে পারবে। সন্ধ্যেবেলা যখন অ্যাকচুয়ালি দেহ নিয়ে বেরোনো হচ্ছে, সেই সময় উপস্থিত হয়েছে তিনি গিয়ে সেখানে বডি আটকে গাড়ি বনের চাপড়ে কিছু করতে পারেনি, কিন্তু সেইটাই এখন সিপিএম প্রচার করছে যে মীনাক্ষী না থাকলে বডিটাকে পুড়িয়ে দেওয়া। মীনাক্ষী গাড়িটা আটকানোর মনে হয় ঘন্টাখানেক ঘন্টা দুয়েকের মধ্যেই বডি বাড়িতে চলে যায়, এবং তারপর মানে সেটার কারণ এরা যেটা বলার চেষ্টা করে যে প্রমাণ লোপাট, এগুলো কোনো বাজে কথা, সেগুলো তো আজকে প্রমাণিত হয়েছে। এবং তখন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে একটাই ইস্যু ছিল যে মানে এই মেয়েটার এইরকম একটা দৃশ্য দেখে সমস্ত মানুষ একেবারে সাংঘাতিক খেপে উঠেছে, যে কোনো সময় যে কোনো একটা খারাপ কিছু হতে পারে, এই ঝামেলাটা তাড়াতাড়ি মেটাও। সাধারণত হয় না, বডি নিয়ে একটা টাকা বোয়ার চলতে থাকে, হ্যাঁ, যতক্ষণ না এটা হবে ততক্ষণ কোনো বডি ছাড়বো না, এরকম একটা ব্যাপার থাকে। এই জন্য ওরা চাইছিল যত তাড়াতাড়ি অন্তত এটা অ্যাক্টিভেশনটা হয়ে যায়, সেটা সেইভাবে করেছে। আর আমি আরেকটা পুরোনো একটা ইস্যু তোমাদেরকে একটা মনে করি, তাহলে মানে ওটা অবশ্য আমরা আগে আলোচনাটা করছিলাম, সেটা হচ্ছে ঐতিহাসিক ভুল যখন নাকি জ্যোতি বসুকে অফার দেওয়া হয়েছে, তারপরে তারপরে আরেকটা অকেশন এসেছিল ক্রাইসিস, সম্ভবত 98-99 আগে, বলে বিশ্বনাথের সময় বোধ হয় না, বিশ্বনাথ তো আরো আগে, এটা ওই আইকে গুজরাল দেবেগৌড়া আইকে গুজরাল এরকম একটা সময় হতে পারে। সেই সময় কিন্তু মানে তখন পার্টি বুঝেছে যে জ্যোতিবাবুকে আটকানোটা আমাদের ঠিক হয়নি, মোটামুটি এরকম একটা পার্টির মধ্যে এস্টাবলিশ হয়ে গেছে। এবং সেই সময় আরেকবার অফার এসেছিল, তাহলে কি আমরা জ্যোতি বসুকে অ্যাপ্রোচ করবো? সোনিয়া গান্ধী পরিষ্কার বলেছেন না, আমরা পাবো না। আমার এটাকে পরিষ্কার মনে আছে, এটা আমার মনে আছে। কোনো একটা অকেশনে এই যে যখন টার্মিনাল চলছে, কে হবে কাকে অ্যাপ্রোচ করবে, লাস্টের দিকে বুঝলো না, এই যে দেবেগৌড়াকে নিয়ে তো কোনো ডিসিশনই হচ্ছিল। এরকম একটা হাসির কথা চালু আছে যে সবাই বসে আছে, মানে সবাই ফেড আপ, কার নাম কি বলবে, তখন কে একটা বলেছে হাতে গোড়া জায়গাটা করে দাও, হ্যাঁ, দেবেগৌড়া একটা লাফিয়ে উঠে বলে ঠিক আছে ভাই রাজি বলে, ও দেবেগৌড়া এটা একটা মজার গল্প, এটা কি আমি সত্যিকারে হয়েছে, কিন্তু এরকম মানে সিচুয়েশনটা বোঝাতে গল্পটা একটা ইয়ে আছে। হ্যাঁ, তাহলে আইকে গুজরাল কি এমন বড় ফিগার ছিলেন? দেবেগৌড়া আইকে গুজরালের তবুও একটা তার সাপোর্টটা থাকতে পারে, এর একটা ভদ্রলোক হিসেবে অ্যাকসেপ্টেন্স ছিল। দেবেগৌড়া মন্ত্রী হওয়ার, প্রধানমন্ত্রী হওয়ার পর তার একটুখানি ইয়ে বলে, তাছাড়া তিনি কি একটা কোণে পড়েছিল, একটা ছোট্ট নেতা, একটা 20টা এমপি তার আছে কিনা সন্দেহ, হ্যাঁ, ওইরকম একটা তার সে হয়ে গেল ওই সময়, তাহলে বলে হয়ে গেল। তখন ওই জনতা পার্টি লবি ওই সময় দিয়ে আমার এইটা খুব পরিষ্কার মনে আছে যে মানে জ্যোতি বসুর কথাটা উঠেছিল যে তাহলে কি ওনাকে একবার অ্যাপ্রোচ করো, তাহলে জ্যোতি বসু হতে পারে, কিন্তু বিষয়টা কিন্তু একটা সমাধানের দিকে চলে যেত। সোনিয়া গান্ধী একবার পুরো ইয়ে হয়েছিল, না আমরা কাছে ব্যাপারটা ওইখানেই অফ হয়ে গেছে। না, আমি একটা জিনিস বলছি কল্যাণদা, আপনি একটু আগে বললেন যে
গ্রামাঞ্চলের ব্যাপারটা আর শহরাঞ্চলের ব্যাপারটা, এই দুটোর তো ভোটের প্যাটার্নটাও আলাদা ছিল, এবং সেটা দেখা যায় যে 2011-র আগে, 2011 নয়, আমি খুব স্পেসিফিক্যালি বলবো সেঙ্গুর নন্দীগ্রামের আগে। সিপিএম তো বরাবরই মানে শহরতলি অঞ্চলে উইক। হ্যাঁ, সেঙ্গুর নন্দীগ্রামের আগের কথাই বলছি, বরাবরই শহরতলি অঞ্চলে উইক ছিল। গ্রামাঞ্চলে ওরা কিন্তু মানে সেটা সাইন্টিফিক দিকিং হোক, ভোটের আগে খান পাঠিয়ে হোক, যেভাবেই হোক না কেন জিত। এখন ওরা যেটা বলে, হ্যাঁ, মানে একটা ওভার পাওয়ার একটা পাবলিকের মধ্যে, সেটা তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়েই করো আর যাই করো, সাংগঠনিকভাবেই করো, কিন্তু সেটা ছিল একটা মানে, এবং মানে কংগ্রেস যারা ছিল না তারা মানে একবারে এত হাতে গোড়া লোক ছিল। আমি তো একটা বোলপুরে একবার একটা ভোট করতে গিয়ে দেখেছি। হ্যাঁ, ওরা মানে বেলা 2-3টের পর থেকে, হ্যাঁ, ওরা কী করলো, এই এখানাই যে তুই চলে যা, তো পাঁচুকুড়োর সঙ্গে যা, পাঁচুকুড়ো চোখে দেখতে পায় না ভালো, পুরো দেখে ওকে আমাদেরকে শোনালো আর কি। হ্যাঁ, আমাদেরকে শোনালো যে উনি অন্ধ। এখন আমাদের কিছু করার নেই, আমরা অসহায়। আমরা যদি এখানে তাকে এখন কন্টেস্ট করতে যাই, তাহলে ওরা আমাদের ভোট শেষ করা, আমাদের কাছে যারা আমরা পোলিং পার্টি, আমাদের কাছে কি যে স্মুথলি ভোটটা শেষ করো, সবার সই নাও, ব্যালট বক্সটা নাও, নিয়ে আমরা জমা দেবো। ট্রেড কালচার মনে পড়ে গেল একদম আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা যদি একটু বলি। তখন আমরা সিপিআই এমএল করি, কালুসান আওয়াজটা হয়েছিল না, তখন গরম লাগছিল। আপনার ভূমিকে এখন গরমটা ভালো হয়ে গেছে। তো বাগবাজারে মশা ঢুকবে না, মশা ঢুকবে, আমার অলরেডি ভীষণ মশা কামড়াচ্ছে। বাগবাজারে আমরা, এটা হচ্ছে বল 2005 নাকি মিউনিসিপ্যালিটি ইলেকশন। হ্যাঁ, 2005। বাগবাজারে আমাদের ওই ঠিক বাগবাজার ওই যেটা বলছিলে বাগবাজার, বাগবাজার ওখানে ওয়ার্ডে, না ওখানে আমাদের ক্যান্ডিডেট ছিল। আচ্ছা, রোশনি এলে দেখিস না? আচ্ছা, এই রোশনি আমাদের ক্যান্ডিডেট ছিল, আমি ছিলাম ইলেকশন। আচ্ছা, আমাদের এরকম হয় খুব ছোটখাটো সিপিআই এমএলএ আর তো খুব বেশি 200-500 ভোট, খুব বেশি 200-500 ভোট। তো এবার আমি ইলেকশন এজেন্ট, ভেতরে বসে আছে হচ্ছে এখন সৌভিক, ছেলেটা সৌভিক লিবারেশন করে, সৌভিক ঘোষাল, ও তখন আমাদের সঙ্গে ওকে করা হয়েছে, পোলিং এজেন্ট করা হয়েছে। ও ছিল সঞ্জয় বলে একটি ছেলে ছিল, ঋতদীপ, যে আমাদের সঙ্গে নাটক করতে থাকে। হ্যাঁ, ও ছিল না ও সরি সৌভিক ছিল, সঞ্জয় বলে একটি ছেলে ছিল, আর আমি ইলেকশন এজেন্ট ঘুরছি। না ও আগে ছিল, তখন আছে। তো এবার আমি তো দেখছি যে পরপর একই ভোট দিচ্ছে, মানে এসে ভোট দিয়ে আবার পেছনে এসে দাঁড়াচ্ছে, ডিওয়াইফাই ছেলে মেয়ে। কিছুক্ষণ দেখেছি, এবার আমি গিয়ে পোলিং অফিসার তাকে বলেছি যে এখানে হচ্ছে ধর বুথটা, এখানে উনি বসে আছেন, আর এখানে লাইনটা দিয়েছে, আর এখানে কংগ্রেসের এজেন্ট, তৃণমূলের এজেন্ট, বিজেপির এজেন্ট, তৃণমূলের এজেন্ট, কংগ্রেসের এজেন্ট, তারা সবাই এরকম থেকে ধরে এনেছে, একটা করে বিরিয়ানির প্যাকেট দিয়েছে, তারা খাচ্ছে। হ্যাঁ, ভোট টোট করাচ্ছে, মানে বিরিয়ানি প্যাকেটের লোক ঠিক করে দেয় কে বসবে, কারণ কংগ্রেসের যারা, মানে আমি বলছি তাদের দেখলে তোর মায়া হবে। হ্যাঁ, তারা বসে আছে, খাচ্ছে আর কি, কারণ খেতে পায়নি এরকম। তো এবারে আমি গিয়ে বলেছি যে কি হচ্ছে, ওই যে এক্ষুনি তো ওনার নামটা কি আমাকে বলতে। এবার আমার ইলেকশন এজেন্ট, এটা তো আমার একটা সুবিধা, পোলিং অফিসার তো মানে প্রায় উনি পারলে টেবিলের তলায় ঢুকে যায়। হ্যাঁ, মাথাটা নিচু করে মাথা তুলছে না, আচ্ছা আমি কিন্তু ভোট করতে দেবো না বলে আমি তাকে। এবারে সিপিএম এর একজন লোকাল নেতা, আমার একটা সুবিধা হচ্ছে কি আমার মুখ মনে থাকে না। হ্যাঁ, লোকাল নেতা, পরে জানা গেছে সে একটু বিরাট নেতা ছিল। তো এবার সে এসে আমাকে বলছে আপনি আপনি কে, এই প্রশ্নটা আর কি, মানে প্রধানমন্ত্রীকে আপনি কে করা যায় আর কি, ওনাকে করাও তাই, যেটা আমার একটা ব্যাপার। তাহলে কিন্তু আমি আর আপনাকে বাঁচাতে পারবো, আপনাকে বাঁচাতে হবে, ওই তো বললাম বাঁচাতে হবে। এবারে তো আমাকে দুদিক থেকে পুরুষ নারী মিলে ধরলি, ধরে আমি তো পোলিং অফিসারের ওইটাকে ধরেছি, তার তো টেনেই গেল। তো
এবার আমাকে টানতে টানতে নিয়ে গেল ওই যেখানে বুথ স্কুলের পেছন দিয়ে, ওখানে ফেলে মারলো ছেলেরা ছেলে মেয়ে মিলে, ছেলে মেয়ে ছেলে মেয়ে মিলে ফেলে মারলো, গালাগাল দিল। এবারে যাই আমার চুট টুট খুলে গেল, চুটি ফুটি পড়ে গেল। এবার আমি হয়ে গেছে, এবার ওরা ভেবেছে যথেষ্ট শাস্তি আমাকে দিয়েছে। এবার আমি আবার ফিরেছি, ফিরে এসে যখন বুথের লাইনে এসে আমি তো পরীক্ষায় চেটাচ্ছি। এবার দেখছি তখন শিকদার দাঁড়িয়েছে, তখন শিক্ষা হ্যাঁ। মিলে যে আপনার লজ্জা করে না? ও তো ওখানেই থাকতো। হ্যাঁ, আপনার লজ্জা করে না? আপনি এখানে ঠায় দাঁড়িয়ে আছেন, আপনি দেখছেন চিৎকার চেঁচামেচি, আপনি কোনো ভূমিকা নিচ্ছেন না, সেও দেখি মানে আকাশ বাতাস কবিতা ভাবছি। তাহলে কি করবো? হ্যাঁ, এবার আমার তো কিছু করার নেই। এবার তো আমার চটি ফটি ভেতরে চলে গেছে, আমি আবার ঢুকেছি, বেসিক্যালি চটি নেবো বলে ঢুকেছি। চটিটা নিয়েছি, আর তখন আমার বিরাট চুল ছিল, বুঝেছিস তো? সেই চুল ফুল নিয়ে চটি নেবো বলে ঢুকে আমি পাশে, চুল খুলে গেছে, চুল তো খুলে গেছে, মনে করি এখন মেরেছে তখন তো পুরো চুল খুলে গেছে। এবার আমি চটিটা পরে পাশের ঘরে ঢুকেছি, গিয়ে দেখেছি আবার হচ্ছে। এবার আবার আমি তখন তোমার মিজাজ গরম, আমি না ভোট করতে দেবো না। এবার সেটা বলছি ওই বললে আবার ওই ঘরে ঢুকেছে, আবার ওই ঘরে ঢুকে ছেটাচ্ছে। এবার রোশনি আসলে মাঝখানে মধ্যে বাথরুম টাথরুমে গেছিল, এবার আমি তখন ঢুকেছি, ও চেটাচ্ছে আমার ইলেকশনে টেনশন করে কে গায়ে হাত দিল। আমি বলছি দিস ওয়াজ স্ট্রিট কালচার, ছেলে মেয়ে মিলে। এবারে যখন আমরা ওখান থেকে বেরোচ্ছি, এক দল সিপিএম এর লোক আমাদের তাড়া করতে করতে নিয়ে এসছে। ওই বুথের সামনে তখন দোলা বসে আছে, আর আমাদের একজন বয়স্ক মানুষ ছিল, তখন তার বয়স 75 একা। উনি এবারে আমাদের ওইভাবে ঢুকছি আমরা দেখে, আমাদের তাড়া করছে দেখে উনি এগিয়ে গেছেন, ওনাকে একটা থাপ্পড় মারলে উনি ঠাস করে মাটিতে পড়লেন। ওটা আমার ঠাস করে একটা আওয়াজ হলো, মানে ধর ওনাকে ফেললো, মাথাটা যদি পড়ে যান তোর যেরকম ভয় লাগবে। গেল এটা ছিল ইলেকশন। আমি তো এরকম ঘটনা না, মানে আমার নিজের সাথে ঘটেছে, আমার স্ত্রী মেয়ের সামনে। হ্যাঁ, আচ্ছা, তারপরে তো মানে এমনি সল্লে করে গেলে অজস্র ঘটনা আছে, ভোটে কি করে দিয়ে কি করতো, তার মানে অজস্র ঘটনা আজকাল এরা বলে। সে তো বটেই, ওরা এখন থ্রেড কালচারের গল্প শোনাচ্ছে, সেটা শুনে আমাদেরও হাসি লাগছে। আমি একটা জিনিস বলছি যে তাহলে সিপিএমের যখন বারবারন্ত ছিল বা সিপিএম যখন ক্ষমতায় ছিল, তখনও মোটামুটি শহরতলির ভোটটা অ্যান্টি গভর্নমেন্ট ছিল। এবং আজকের দিনে দেখা যাচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে এটা সরকার বিরোধী আন্দোলন ছিল, মানে যে গণ আন্দোলন বা এইসবের গল্প, সেটাও কিন্তু এই শহুরে বাবু বিবিরাই মেনলি এই আন্দোলনের প্রধান মুখ। মানে এখানে ওই নন্দীগ্রাম আন্দোলনে যেমন একজন সবুজ প্রধান উঠেছিল, বা এই কি যেন নাম, কংগ্রেস, ওই তো বলছি বিভিন্ন পার্টি থেকেই ছিল, আরো যেসব নেতারা ছিল, আব্দুল সামাদ ছিল। হ্যাঁ, আব্দুল সামাদ ছিল। আব্দুল সামাদ ওখানে এখনো একটা কি মোবাইলের না কিসের একটা দোকান খুলে ওখানে আছেন আমি জানি। এবারে গিয়ে ওনার সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু সময় পাইনি। আরেকটা ছিল তো এখন ওদের ঘুরে বেড়াচ্ছে পুলিশের ভয়ে, যে যার সাথে সুফিয়ান, শেখ সুফিয়ান। হ্যাঁ, মানে শেখ সুফিয়ানের সঙ্গে যে আর একটু গন্ডগোল। হ্যাঁ, এই যে আবু তাহের, এরা তো কেউ প্রমিনেন্ট পলিটিক্যাল লিডার ছিল না। আবু তাহের খুব ভালো ছিল। তো এরা সবাই হয়তো গ্রামের চাষাভুষো ছিল বা কিছু ছোটখাটো কাজকর্ম। হ্যাঁ, মানে নিজেদের কাজকর্ম করে কিন্তু এইরকম, মানে সেই সবুজ প্রধান যাও বা হয়তো ব্লক সভাপতি না এরকম কিছু একটা ছিলেন কংগ্রেসে, মানে বাকিরা তো কেউ সেই অর্থে পলিটিক্যাল লিডারই ছিল, তারাই আন্দোলনের মধ্যে থেকে উঠে আসেন। এসোসিয়েট ছিল। এবার ঠিক এতেও সিঙ্গুরে তো সেরকমই হয়েছিল। সিঙ্গুরে বেচারাম মান্না সিপিএম করতো, ঠিক কথা, পরবর্তীকালে সে তো সিপিএম এর খুব বড় প্রমিনেন্ট নেতা, মানে ওই শহীদ দত্তর মতো ছিল না, বেস লেভেল। হ্যাঁ, বেস লেভেল। হ্যাঁ, ওই তো বলছি যে ওরা তো ওখানে মানে ইয়ে করেছে, 98 এর আগে ও সিপিএম করতো না, কিন্তু রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিঙ্গুরের বিধায়ক ছিল। কিন্তু যারা একদম গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসা নেতা ছিল, হ্যাঁ, বটাদা, আমি যা শুনেছি বটাদা এখন বিজেপি করছে। হ্যাঁ, বটাদা তৃণমূলের এক সময় ছাত্র পরিষদের প্রতিষ্ঠার সময় ও তারপর
ওখান থেকে আমি যেতাম। হ্যাঁ, চুচুড়া এই মোটামুটি মানে শেওড়াফুলি আর চুচুড়া আর ওদিকে। জিদা যখন ছিলেন হচ্ছে জিদা বলতাম আমরা, ভালো নাম হচ্ছে জিদা কি ছিল? তৃণমূলের তখন সভাপতি, জেলা সভাপতি। তৃণমূলের জেলা সভাপতি। ভালো নামটা হচ্ছে যে ভালো নাম, ভালো নাম হচ্ছে তপন তপন না না দাশগুপ্ত। তখন দাশগুপ্ত অত বড় নেতা না। আচ্ছা, না হুগলিতে দুজন নেতা, তপন দাশগুপ্ত, দিলীপ যাদব, এরা দুজন না না দুটো পার্ট সামলাতো। উত্তরপাড়ার দিকে জিদাটা একটা স্ট্রোক হয়ে গেল, আচ্ছা। সিঙ্গুর আন্দোলনের শেষের দিকেই আচ্ছা একটা আচ্ছা। স্ট্রোক হয়ে গেল, ফলে তো আর ওরা হয়তো অতটা দেখিনি। তোমাদের ওখানে মাজাদা বলে একজন ছিল, মোজাম্মেল হোসেন বা মোজাম্মেল, ও ছিল ওই জায়গায়। আমরা দেখি মানে এরা প্রচুর মানে একদম এই মাজাদা যেমন আলুর চাষ ছিল, মানে আলু চাষই ছিল, সেইখান থেকেই আর কি এই সব আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া, তৃণমূল এরকম। তো যাই হোক, সিঙ্গুর আন্দোলনে যখন নাকি ওই ধর্নাটা চলছে না রাস্তার উপরে, ওই এসব মানিসিংহরায় বলো, মানিসিংহরায় ছিল একদম মানে শেষে দিয়ে, আর আমাদের বোধহয় 12 নম্বর না কত ছিল, ঠিক যে গেটটার পাশ দিয়ে আর কি ওখানে ঢুকতে বেরোতো। এবং আমার যখন নাকি ওদের গাড়ি আটকে ছিল না, আমাদের ওখানেই সব ভিড় করে অনুরোধ তলোয়ার আর ইয়ে টিয়েরাই মেনলি উদ্যোগ নিয়েছিল। হ্যাঁ, তারপরে আমাদের মানিক মণ্ডল, এরা সব তখন ছিল, আর আমাদের ওইখানটাই সব গ্যাদারিংটা হয়েছে, ওখান থেকেই সব গিয়ে গাড়িটা আটকেছে। না আমি এইটাই বলছি, থাকতাম আর আমি এইটাই বলছি যে আজকেও যখন এই আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটাকেও দেখা যাচ্ছে যে এই মোটামুটি শহুরে বঙ্গবীরাই মানে এই সরকার বিরোধী বা স্পেসিফিক্যালি মমতা বিরোধী, তৃণমূল বিরোধী এই আন্দোলনটা, এরা কিন্তু শহর কেন্দ্রিক। গ্রামাঞ্চলে তোমরা প্রচারে গিয়েও যা দেখেছো যে খুব বেশি ইম্প্যাক্ট পড়ে। আবার আমি একটুখানি এবার বাইরের দেশের দিকেও যাই। এই সদ্য আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন হলো, সেই ইলেকশানেতেও স্টেট ওয়াইজ নয়, একেবারে কাউন্টি ওয়াইজ যে রেজাল্টগুলো দেখা গেছে, সেখানেও কিন্তু এই ইয়ের ভোটটা ট্রাম্প কিন্তু বেশিরভাগ ওই যেগুলো রুরাল কাউন্টি যেগুলো রয়েছে, সেগুলো ট্রাম্প কিন্তু একদম চোখ কান বুঝে জিতেছে। সাধারণ মানুষ ভোট দিয়েছে। শোনো, ওখানে এবার লড়াইটা হয়েছে হোয়াইট, এই যে আমাদের এখানে হিন্দু কাতরে নেই, আর ওখানে হোয়াইট আর ইন ডেঞ্জার, এই স্লোগানের ভিত্তিতে। এখন কথা হচ্ছে শহর অঞ্চলে যারা বাইরের থেকে গেছে, সেই ইন্ডিয়া থেকে বলো আর আফ্রিকা থেকে বলো আর যেখানেই বলো, হ্যাঁ মানে হ্যাঁ স্বাভাবিকভাবে আমার এখান থেকে কেউ যদি ওখানে চাকরি নিয়ে যায় বা কিছু করতে যায়, সেটা গিয়ে গ্রামে থাকবে। গ্রামের তো হোয়াইটরাই আছে, হ্যাঁ, তো ন্যাচারালি ওখানকার ওই জন্য ওদের বেসটাই, কারণ হোয়াইট ঠিক এরা যেমন হিন্দু ভোটটাকে ক্যাশ করেছে, ওরা যেমনি হোয়াইটদের ভোটটাকে ক্যাশ করেছে। তাছাড়াও তো মানে যেখানে যে সাপোর্ট চেয়েছে, হ্যান্ড করেছে, যেমন নাকি মুসলমানদের ভোটের জন্য বলেছে প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ করে দেবো, ওর এই দাবি নিয়ে বলেছে হ্যাঁ এটা আমরা করবো, ওটা করবো না, এটা বলে গেলে একদম। আর এরা ওই বাইডেন মানে একেবারে মানে কি বলবো, একেবারে ব্যর্থ চতুর্দিক দিয়ে, হ্যাঁ, না নীতিগত ইয়ে সব কিছু। এই যে এত বড় একটা মানে এরকম একটা মানে প্যালেস্টাইনের এরকম উপরে আক্রমণ, হ্যাঁ, এটা কিন্তু আমেরিকার একটা বড় ভূমিকা আছে। হ্যাঁ, সেটা বটে, মানে শুধু প্যালেস্টাইনের আক্রমণ কেন, ওরা যখন আফগানিস্তান বলুন বা ইরাক বলুন, সব জায়গা থেকে যখন উইথড্র করে আসছে, সেই সময়ও ওর যে নীতিগত দিক দিয়ে অনেক জায়গায় ব্যর্থ ছিল, যেটার রেজাল্ট আজকে আফগানিস্তানে এই তালিবান সরকার বলে ইউক্রেন যুদ্ধটা হয়, সেটা হচ্ছে আমেরিকার যুদ্ধ বন্ধ করার জন্য একটা ভূমিকা নেয়, তো কিছুই করলো না, কোনো যুদ্ধই বন্ধ করার জন্য কোনো ভূমিকা নেয়। ইন্টারনাল ইকোনমিক্স না, মুদ্রাস্ফীতিও কিছু ব্যবস্থা করতে পেরেছে না, রোজগারের ব্যবস্থা করতে পেরেছে। সেটা থেকে আমাদেরও শিখতে হবে। মানে আমরা মানে যতই এখন আমরা ঘৃণার পলিটিক্সের বিরুদ্ধে কথা বলি, আমরা যদি বিকল্প রোজগারের ব্যবস্থা গোটা দেশে কংগ্রেস বা ইন্ডিয়ার জোট যদি প্রতিশ্রুতি দিতে না পারে, যে আমরা এই রাস্তাও দেখাতে হবে, শুধুমাত্র প্রতিশ্রুতি দিলে হবে না। ওই তো তাদের নিজেদের যে যে সরকারগুলো রয়েছে, যে যে রাজ্য সরকারগুলো রয়েছে, সেখানে তো রাস্তা আমি এখান থেকে টাকা রোজগার করবো, আমার আমি কোষাগার এটা এইভাবে বাড়াবো, তার থেকে এত % আমি এই কৃষকের ফসল কিনতে খরচ করবো, এত % আমি MSME-তে দেবো, এত % আমি তোর রোজগারের জন্য ব্যবস্থা করব। এর যদি নির্দিষ্ট ব্যবস্থা করতেও না পারে, ইনক্লুডিং প্রতিশ্রুতি,
তাহলে আর কতদিন শুধু ঘৃণা ঘৃণা বলে আমরা বিজেপিকে আসবো? আমাদের দুটো বিষয় নিয়ে না মানুষের তো লড়াই করা দরকার। একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে স্বাস্থ্য। এই দুটো জায়গায় কম্পিউটার কিছু করতে পারবে না। এই জায়গায় কিন্তু হিউম্যান ইউটিলাইজেশনটা দরকার। মানুষকেই কাজ করতে হবে, সে ডাক্তার বলেই বলো আর শিক্ষক বলেই বলো। তো সুতরাং আজকে এই জায়গাগুলোতে যদি বাজেট বাড়ানো যায়, যদি আরেকটু মানে ভালো, যেমন দিল্লিতে দাও, দিল্লিতে একটা ছোটো জায়গায় সাকসেস পেয়ে গেছে, হ্যাঁ, সেটা মানে পুরো একটা রাজ্যে, মানে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এখন যদি দিল্লির মতো সব স্কুল ভালো করবো না, বলতে গেলে সেটা সম্ভব না। কারণ আর দিল্লি ওইটুকু জায়গা হলে কি হবে, তার মানে রেভিনিউ কালেকশন সাংঘাতিক। হ্যাঁ, এটাও তো একটা বড় ব্যাপার। তবে একটা ইন্টারেস্টিং নিয়ে তোমাদের বলি, সেটা হচ্ছে জিডিপির ক্ষেত্রে, মানে শহর ভিত্তিতে কলকাতা, আরে ভারতবর্ষে যে বড় বড় শহরগুলো আছে, সেখানে তোমার মহারাষ্ট্র এবং দিল্লির পরে কিন্তু কলকাতা। মহারাষ্ট্রের না, এটা একটা আশ্চর্যের ব্যাপার নয়, যেখানে আমরা হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, ম্যাড্রাস আমরা একদম অজ্ঞান হয়ে যাই যে এরা একেবারে কি সাংঘাতিক উন্নতি করেছে। আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে কি জনসংখ্যার দিক দিয়েও তো কলকাতা এদের থেকে অনেকটাই। হ্যাঁ, তো সেখানে যদি লোকের যদি ইনকামটা কম থাকে, তাহলে তো তোমার এই জিডিপিটা তো এফেক্ট করবে। তা তার মানেটা কি? তার মানেটা হচ্ছে জিডিপি এফেক্ট করছে মানে অ্যাভারেজ তো ভালোটা তো না, তাই না? দেখুন, জিডিপি তো অনেক কিছুর ওপর ডিপেন্ড করে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার সেই জায়গাটায় জনসংখ্যা যেহেতু অনেক বেশি কলকাতার, সেক্ষেত্রে পার ক্যাপিটাল জিডিপিটা একটা মেজর কোয়েশ্চেনেবল জায়গায় থাকে। এবার দেখুন, হ্যাঁ, এটা ঠিক যে মোদিও দেখায় না, কেউই দেখায় না, সেটা কেউই দেখায় না। 144 না কত, এটা ঠিক যে কলকাতার একটা প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে কলকাতা অনেক দিনের একটা পুরানো শহর, এখানে অনেক কিছু সুযোগ সুবিধে দীর্ঘদিন ধরে রয়েছে। আর ইস্টার্ন ইন্ডিয়ায় কলকাতার মতো এত সুযোগ সুবিধে সম্পন্ন শহর ইস্টার্ন ইন্ডিয়ায় আর কোনো শহর নেই। কস্ট অফ লিভিংটা অনেক কম। 40 টাকায় একটা বেলা পেট ভরে খেতে পারবে। এটা তুই ব্যাঙ্গালোরেও ভাবতে না, ডাল সবজি ভাত একদম, হ্যাঁ, একদম পেট ভরে খেতে পারবে 40 টাকা। এটা মানে কল্পনাই করা যায়, 100 টাকার নিচে কোথাও গল্পই। সেটা ঠিক। রাজমা চাউল খেতে গেলেও দিল্লিতে 100 টাকার উপরে নেই। আবার এটাও দেখতে হবে, সেটা হচ্ছে গিয়ে এখানের মানুষদের অ্যাভারেজ স্যালারিটাও অনেকটা কম। না, এইটাই তো, মানে ধর এখানে এই যে ধর বাঁকুড়া থেকে একজন কৃষকের ছেলে ধর কেরালায় কাজ করতে যাচ্ছে, ধর মহারাষ্ট্রে কাজ করতে যাচ্ছে, ওখানে গেলে ও পার ডে হয়তো 500-600 টাকা পায়, এখানে ও গেলে হয়তো 300-350 টাকা পায়। এবার এখানে কিন্তু গ্রামে কাজের লোকের অভাব খুব, জমিতে কাজের লোকের খুব অভাব। এবারে বিজেপি কি বলে যে দেখো তোমার এখানে 300 টাকা পায়, সেই জন্য আমার ওখানে চলে আসে, আমার ওখানে তো 600 টাকা পায়, 700 টাকা পায়। কিন্তু ব্যাপারটি, কিন্তু ও যেটা বলে না, বা আমরাও যেটা বলি না, সেটা হচ্ছে যে ও ওখানে গিয়ে টাকাটা রোজগার করছে কিসের ভরসায়, যে এখানে কিন্তু কস্ট অফ লিভিং ও যাদের ফেলে রেখে যাচ্ছে, ওর বউ বাচ্চা, ওর মা, ওর বাবা, গোটা পরিবার, কস্ট অফ লিভিং কিন্তু অত্যন্ত কম। ওখানে গিয়ে কিছু টাকা বিজেপি এই যে প্রচারগুলো করে না, যে এখান ছেড়ে ওখানে যাচ্ছে, এর পেছনে কিন্তু বিজেপির একটা কারসাজি, একটা ষড়যন্ত্র রয়েছে। ওরা যে এই 100 দিনের কাজটাকে তিলে তিলে বন্ধ করে দেওয়ার যে চেষ্টাটা ওরা করছে, মানে একরকম বন্ধ করেই দিয়েছে। 42 দিনের টাকা দেয় গোটা দেশে। তো হ্যাঁ, এই ধরো আমরা ইকোনমিক্সে একটা জিনিস পড়েছিলাম যে এই শহরেতে মাইগ্রেশনটা কমাতে গেলে তোমাকে গ্রামে অর্থনীতির বিকাশ করতে হবে। গ্রামে কর্মসংস্থান যদি ঠিক থাকে, তাহলে লোকজন শহরে আসবে না, গ্রামেতেই কাজকর্ম করবে। স্বাভাবিকভাবে আমি যদি আমার ফসলের দাম পাওয়া হলো বা এই কর্মসংস্থান, এই যে যদি ধরো বছরে 100 দিন তার কাজের যোগানটা যদি সে পেয়ে যায়, মানে 100 দিনে এখন কত টাকা, সামথিং 300-350 টাকা এরকম করে যদি তার ডেইলি ওয়েজ থেকে থাকে, সারা বছর 100 দিন যদি এই টাকাটা সে পায়, তার সঙ্গে ধরো সে যদি এক ফালি জমি রয়েছে, সেই জমিতে সে যদি ফসলের দামটা পায়, তাহলে সেই জমিতে চাষবাস করলো, ফসলের দাম যদি সঠিকভাবে পেল, আর বাকি অন্যান্যভাবে গ্রামের মানুষেরা, মানে শহরেতে তবু অনেক লোক বেকার বসে থাকে, এটা আমি দেখেছি। গ্রামের লোকেরা ঠিক সেরকমভাবে বেকার বসে থাকে না, তারা কিছু না কিছু একটা করে, মানে প্রয়োজন হলে সে বাড়ির উঠোনেতে শাকসবজি বসিয়ে হলো, সেই শাকসবজিটা নিয়ে সকালবেলা বাজারেতে গিয়ে বিক্রি করা, এরকম করে হলেও তারা কিছু না কিছু রোজগার করে।
তো এই জিনিসটা তুমি যেটা বললে যে ফসলের দামটা যদি পায়, তো আমাদেরকেও তো সেই অল্টারনেটিভ একটা Exactly. অর্থনৈতিক মডেল তুলে ধরতে তুলে হবে। ধরতে হবে। আর বিজেপি এইটা যে বন্ধ করে দিয়েছে, এই বন্ধ করে দেওয়ার জন্যই এই যে সারা দেশে 42 দিন কর্মসংস্থান, 42 দিনে কি হবে? কি হবে? সেইটার জন্যই লোকে বাকি দিনগুলো মানে বাকি 300 দিন থেকে বাইরে খাটতে যেতে হচ্ছে, জোর ইন্ডিয়া খাটতে যেতে জোট থেকে হচ্ছে। এই মডেলটা হাজির আর করতে একটা বড় তথ্য সেদিন আমি দেখলাম, সেটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের পশ্চিমবঙ্গের কথা হচ্ছে টোটালি, ধরো 20 লাখ লোক বাইরে যাচ্ছে কাজ করতে, 1 কোটি লোক ঢুকছে, একদম বুঝেছো? একদম। আরেকটা কথা হচ্ছে আমাদের এখানকার এই মালদা মুর্শিদাবাদের যে মিস্ত্রিরা আছে না, এই যে পাথর ইয়ে বসায়, হ্যাঁ পাথরের টাইলস বসানো, এটা একেবারে এত এক্সপার্ট। এবং শুধু তাই নয়, মানে তো নির্মাণ শিল্প যেটাকে বলে, নির্মাণ শিল্পের আমাদের এখানকার কারিগররা এত মানে দক্ষ তারা, যে সমস্ত ইন্ডিয়ার ইয়েতে তাদের বিভিন্ন ডিমান্ড আছে। শুধু নির্মাণ শিল্প কেন, আপনি জরি শিল্প বলুন, কাপড়ের শিল্প বলুন, জরি শিল্প তো একটা সেক্টর ধরে, গয়নার বলুন, মানে সোনার গয়নার কারিগর, ওটা বম্বে যাবেরই বাজার, বম্বে আর গুজরাট। কিন্তু এই ব্যাপারটা এই করলে হবে না। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এখনো ইনইকুয়ালিটি, মানে কস্ট অফ লিভিং অনেক কম। তার ফলে কিন্তু ধর আমার বাড়ির একটা মেয়েকে আমি বছর দশকের জন্য আমেরিকা পাঠিয়ে দিলাম, মোদির ঘরের লোকেরাও যাচ্ছে, মানে যারা আমাদের দেশের মাথা তাদের ঘরের লোকেরাও যাচ্ছে, তাদের তো সরব লাগা উচিত যে আমার দেশে না কেন, বিদেশ থেকে কেন টাকা ইনকাম। কিন্তু যে যাচ্ছে তার পরিবার ভারতবর্ষে থাকছে, কস্ট অফ লিভিং অত্যন্ত কম, সে ওখান থেকে বেশ কয়েক কোটি টাকা নিয়ে আসছে এখানে থাকছে। এখানেও কিন্তু কন্ডিশনটা এটা, যেটা যে এখানে কস্ট অফ লিভিং কম, ও ওখানে 5-10 বছর থেকে 5-6 বছর থেকে, কারণ ওখানে তো জানোয়ারের মতো তাকে থাকতে হয়, জানোয়ারের মতো থাকতে হয়, তাহলে ওখান থেকে সে কিছু টাকা এনে কিছু জমি কিনে এবার এখানে নিশ্চিন্তে সে থাকছে, কারণ এখানে কস্ট অফ লিভিংটা কম। আমি এখানে কর দিই, আমার এখানে ট্যাক্সের টাকা, সেটা তো পুরোটা আমার রাজ্যে ব্যবহার হয় না, সেটা মহারাষ্ট্র ব্যবহার হয়, সেটা কেরালায় ব্যবহার হয়। তাহলে আমার ট্যাক্সের টাকায় যদি কেরালায় ব্যবহার হয়, তাহলে আমার ঘরের ছেলে যদি কেরালায় কাজ করতে যায়, কি এমন আমি হাতি করে অন্যায় করলাম? আশ্চর্য ব্যাপার। আমার পকেটের টাকা তো ওখানে যাচ্ছে, এরকম তো নয় আমার পকেটের টাকাটা পুরো আমার রাজ্য সরকারের মধ্যেই থাকছে, আগে তো তোমার কাছে যাচ্ছে। এবার তুমি কত টাকা দিচ্ছ রাজ্যকে সেটা করার কথা, দিচ্ছই না আজকাল, দিচ্ছই না। কেরলে একটা ছোট স্টেট তো, কিন্তু তার কিন্তু ইয়েটা আর্নিংসটা অনেক ভালো, সেটা বাইরে থেকে এই যে আসল ওখানে যে কি বিরাট সংখ্যক যে এই মিডল ইস্টের থেকে, এবং এখানে নার্স থেকে আরম্ভ করে ওরা বলে আমাদের কাছে প্রতিবেশী হচ্ছে, মানে আমরা ভারতটাকে বরঞ্চ মানে বিদেশ ভাবে, মানে ওরা মিডল ইস্টটাকে আমাদের কাছে অনেক বেশি। এবং এইসব তুলনামূলক বিচার করলে এইটাও বিজেপি ওখানে একটা প্রচার করে যে ওইখান থেকে ওরা এই অ্যান্টি মুসলিম প্রচার, মানে আইসিসে জয়েন করছে। গুজরাট নিয়ে ওরা কথা বলে কি করে? গুজরাট তো হচ্ছে হিস্টোরিক্যালি ধনীদের জায়গা, হিস্টোরিক্যালি ব্যবসায়ীদের জায়গা। ওরা কংগ্রেস যখন সেই কংগ্রেসের সঙ্গে জীবন ভাই পেটে, তখন থেকেই ওরা আসছে। আর একটা ওদের সব থেকে বড় প্লাস পয়েন্ট, নতুন শিল্প স্থাপনের জন্য জমি দরকার, যে জমিটা আপনি কলকাতার আশেপাশে পাবেন না। ওখানে ফার্টাইল ল্যান্ড নেই, ওখানে মানে মাইলের পর মাইল পথের রান, পশ্চিমবঙ্গে হওয়াটাই তো মাইলের পর মাইল পথের রান, মরুভূমি, এইসব জমি যেগুলো রয়েছে সেই জমির ওপর ওরা কারখানা স্থাপন করতে পারে। ওখানে তো সহজেই জমি ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য ওখানে বিশাল কিছু হাতি ঘোড়া করতে হয় না, যেখানে পশ্চিমবঙ্গে একটা ফার্টাইল ল্যান্ড অ্যাকুইজিশন করতে গেলে অনেক দুর্নীতিগ্রস্ত ওখানকার ডায়মন্ড ব্যবসায়ীরা, মানে নীরব মোদি তো হচ্ছে ওই মাথা কি বলে, ওই মানে ইয়ের মাথা, আইসবার্গের। চিন্তা করে দেখো, সিপিএম জমানায় 2006 সালে যখন নাকি ওরা 235 নিয়ে ফিরে এলো, মানে সাংঘাতিক ডমিনেশন, ওই অবস্থায় সিঙ্গুরের জমি ওরা জোর করে নিতে গেল, ওখানকার সামান্য কিছু চাষিদের সাপোর্ট ছিল পুরো, তারপরে এখানে মমতা এবং সমস্ত শক্তি এই যে ঝাঁপিয়ে পড়লো ওখানে, ওই রকম একটা দল সামলাতেই পারলো না। ওখানে তার পাশাপাশি আবার নন্দীগ্রাম করতে গিয়ে আরো কেলো করে দিল। ওখানে কিন্তু চাষিদের সাপোর্টের থেকে যারা ওখানে ল্যান্ড ওনার ছিল তাদের অনেকেই কিন্তু কলকাতায় থাকতো, হয়তো জমিটা ভাগ চাষিদের হাতে দিয়ে দিত, এই রকম লোকেদের সাপোর্টটা তাদের হাতে ছিল। কিন্তু যারা একদম ডাইরেক্ট জমির সঙ্গে কানেক্টেড ছিল তারা, 5 সেপ্টেম্বরের ঘটনাটাই ঘটতো না
25 সেপ্টেম্বর দুপুরবেলা বেচারা মান্না আমাকে ফোন করে বলছে আমাদের যাওয়ারই কথা, নর্মালি যাওয়ার কথা, দিদি এক্ষুনি চলে আসুন। আমি তখন চিত্তরঞ্জন মন্ডলকে ফোন করলাম যে আপনি গাড়িটা বার করুন, ওনার একটা মারুতি ছিল, কারণ আমি তখন বুঝে গেছি শাড়িটা ছেড়ে তাহলে যাদবপুরে হ্যাঁ। পরে ওই যে এসএসসি উনি হ্যাঁ, বুঝতে পেরেছি। চিত্তরঞ্জন মণ্ডল প্রাথমিক শিক্ষা না কি শিক্ষার জন্য- যাদবপুরে প্রফেসর ছিলেন, আমি চিন্তাবাবুকে চিনি। হ্যাঁ, তো ওনার কালো মতো। আমরা তিনজনে গেলাম, আমি রঞ্জন দাস চিত্তরঞ্জন গিয়ে বিডিও অফিসে কাণ্ডটাই তো এটা হলো। সেটা হচ্ছে যে গ্রামের লুটে গেল, যে মালিকরা এসে টাকাটা 2000 টাকা না কত টাকা দিয়েছিল সেটা নিয়ে চলে যাচ্ছে। বিডিও অফিসে পিল করছিল, ওখানে যারা বরবাদার, ওখানে যারা খাটে তাদের মধ্যে উঠে গেছে যে মালিকরা এসে কলকাতা থেকে এসে টাকাটা নিয়ে চলে যাচ্ছে, পিল করছিল। ওটা অভিজ্ঞতা ছিল, ঠিক ফ্র্যাকচার ছিল না, কিন্তু ওই যে খবরে বিডিও অফিস পুরো পিল করছিল। মমতা ব্যানার্জি এলেন, সৌগত রায়, মদন মিত্র, ঘরের মধ্যে এক ছোট্ট ঘরের মধ্যে এদিকে বসে আছে সব প্রশাসনিক মাথারা, এখানে বসে আছে মমতা ব্যানার্জি, সোনালি, সৌগত রায়, মদন মিত্র, সব জিদাও আছে। তারপরে তো ধর ইতিহাস গল্প এখন বলছি। কিন্তু কথাটা হচ্ছে যে ওই ব্যাপারটাই যে মালিক এবং বরবাদ ফ্যাক্টরটা তো এই খবরটা ঘটেছিল, মালিকরা এসে টাকাটা নিয়ে চলে যাচ্ছে। এই গল্পটা আরেকদিন করা যাবে। ঠিক আছে, আজকে আমরা আপাতত এখানে 1 ঘন্টা হয়ে গেছে, আপাতত এটা বন্ধ করি। আর 8টাও বেজে গেছে। আমার একটা বড় কিছু আজকে আলোচনা করবো, এটা হচ্ছে ইন্ডিয়া জোট নিয়ে। ওটা নিয়ে আরেকদিন আমরা বসবো।